ভয়ঙ্কর শত্রুর মুখে গাজায় গণহত্যাকারী ইসরায়েল, মানুষ থেকে গবাদি পশু, মৃত্যু ঝুঁকিতে সবাই। কে সেই শত্রু? এটি কি খোদার বিচার? আরও খারাপের দিকে মন নিয়েছে ইরানের বিক্ষোভ কর্মসূচি। বিদেশি হামলা মোকাবেলায় যুদ্ধের জন্য কতটা প্রস্তুত তেহরান? গ্রিনল্যান্ডকে ঘিরে পশ্চিমা জোটে ফাটল, আমেরিকার বিরুদ্ধে যেতে পারে ইউরোপ। একঘরে যুক্তরাষ্ট্রকে কি ঘায়েল করবে চীন রাশিয়া? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গাজায় নির্বিচারে গণহত্যা চালানো ইসরায়েলের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর শত্রু। কয়েকদিনের ব্যবধানে দেশটির জেজরেস ভ্যালি এলাকায় অস্বাভাবিকভাবে হাঁস মারা যাওয়ার ঘটনায় ভয়ঙ্কর ভাইরাসের উপস্থিতি ইঙ্গিত দেয়। জীবন ঝুঁকির মুখে মানুষ থেকে শুরু করে গবাদি পশু। ইসরায়েল কি পারবে এই শত্রুর মোকাবেলা করতে? কি সেই ভাইরাস? ফিলিস্তিনি ভূখণ্ডে যে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল, তার জবাব কি দিচ্ছে প্রকৃতি নিজেই? ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইসরায়েলের দিকে চোখ রাঙাচ্ছে এক নতুন শত্রু। দেশটির উত্তরাঞ্চলে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব নতুন করে উদ্বেগ তৈরি করেছে। উত্তরের জেজরেল ভ্যালি এলাকায় অবস্থিত একটি বাণিজ্যিক হাঁসের খামারে উচ্চ মাত্রায় সংক্রামক বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। খামারটিতে কয়েকদিনের মধ্যে অস্বাভাবিকভাবে হাঁস মারা যেতে শুরু করলে পরীক্ষার মাধ্যমে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত করা হয়। আর এরপর থেকেই অদৃশ্য এই শত্রুর ভয়ে কাবু দেশের জনগণ। বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের তথ্য আন্তর্জাতিকভাবে নিশ্চিত করেছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ। এছাড়া টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, খামারটিতে প্রায় 2000 হাঁস ছিল, যার মধ্যে অন্তত 90টি ইতোমধ্যেই মারা গেছে। বাকি হাঁসগুলোকে সতর্কতামূলকভাবে হত্যা করার সিদ্ধান্ত নেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। চলতি শীত মৌসুমে এটি দেশটির প্রথম বড় ধরনের বার্ড ফ্লুর ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বার্ড ফ্লু আসলে কী? সহজভাবে বললে এটি ইনফ্লুয়েঞ্জা ধরনের একটি ভাইরাসজনিত রোগ, যা মূলত পাখিদের শরীরে বাস করে এবং দ্রুত এক পাখি থেকে আরেক পাখিতে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ব্যাখ্যা অনুযায়ী এই ভাইরাস বিশেষ করে হাঁস, মুরগি ও অন্যান্য জলজ পাখির মধ্যে বেশি দেখা যায়। সাধারণত বন্য পাখিরা এই ভাইরাস বহন করে এবং তারা যখন খামারের পাখির সংস্পর্শে আসে তখনই সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি তৈরি হয়। ভাইরাসটি ছড়ায় মূলত আক্রান্ত পাখির লালা, নাকের তরল বা মলের মাধ্যমে। খামারের মেঝে, পানির পাত্র কিংবা খাবারের মাধ্যমে অন্য পাখিও সহজে সংক্রামিত হতে পারে। মানুষের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলকভাবে কম হলেও আক্রান্ত পাখির খুব কাছাকাছি সংস্পর্শে এলে মানুষের শরীরেও ভাইরাস ঢুকে যেতে পারে বলে সিডিসিতে প্রকাশিত তথ্য জানায়। মানুষ বার্ড ফ্লু আক্রান্ত হলে সাধারণত জ্বর, কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া এবং তীব্র দুর্বলতা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট, নিউমোনিয়া এমনকি মৃত্যু ঝুঁকিও তৈরি হতে পারে। ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা কম হলেও যেসব ক্ষেত্রে সংক্রমণ হয়েছে সেখানে রোগটি অনেক সময় মারাত্মক রূপ নিয়েছে। আর সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো, এই রোগের জন্য এখনও কোনো নির্দিষ্ট ভ্যাকসিন নেই। তবে চিকিৎসকরা বলছেন, সময়মতো অ্যান্টিভাইরাল ওষুধ দিলে রোগের জটিলতা কমানো সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্তদের আলাদা রাখা। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের করণীয় হবে খামার এলাকায় কঠোর কোয়ারেন্টাইন বজায় রাখা, পোলট্রি খামারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, বন্য পাখির চলাচল নজরদারিতে রাখা এবং সাধারণ মানুষকে সচেতন করা। আক্রান্ত বা মৃত পাখির সংস্পর্শ এড়িয়ে চলা, ডিম ও মাংস ভালোভাবে রান্না করে খাওয়া এবং সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই হতে পারে বড় বিপদ এড়ানোর উপায়। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এসব ব্যবস্থা না নিলে ভাইরাসটি বড় আকারের প্রাণী স্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে, যা পরোক্ষভাবে মানুষের জীবন ও খাদ্য নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলবে। তবে এই বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে গিয়ে অনেকের মনে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার নিরীহ মানুষ, নারী ও শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই বার্ড ফ্লুর প্রাদুর্ভাব কি নিছকে একটি প্রাকৃতিক ঘটনা নাকি প্রকৃতির কোনো নীরব প্রতিক্রিয়া? ইসরায়েল যে সহিংসতার পথে হেঁটেছে তার কি কোনো জবাব দিচ্ছে প্রকৃতি নিজেই? এই প্রশ্নের উত্তরও খুঁজছেন অনেকেই। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
মূল্যস্ফীতির জেরে ইরানে বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করায় পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিয়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৬ জনে। বিদেশি শত্রুর হামলা ঠেকাতে ৪০০ সামরিক ইউনিট প্রস্তুত রাখার হুঁশিয়ারি দিয়েছে রেভলিউশনারি গার্ড। বিক্ষোভের ১০ম দিন মঙ্গলবার রাজধানী তেহরানে গ্র্যান্ড বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় পাল্টাপাল্টি সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভ ছত্রভঙ্গের চেষ্টা চালানো হয়। দোকানপাট সব বন্ধ করে দেন দোকানিরা। রাতে ইলাম প্রদেশের আবদানান শহরেও বিক্ষোভ মিছিল হয়েছে। নিহত একজনের জানাজা শেষে বিক্ষোভ মিছিল থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গুলিতে এক পুলিশ নিহত হয়। পুলিশি ধরপাকড় হয়েছে এই প্রদেশের প্রধান শহর ইলামের ইমাম খোমেনি হাসপাতালে। মালিকশাহী শহরে সেনা সদরের বাইরে বিক্ষোভে আহত অনেকে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। এর নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইরান শাখা। বিক্ষোভকারীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি ইজেই। বিশৃঙ্খলার সুযোগে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের শঙ্কায় আগাম হুমকি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। ব্রিগেডিয়ার জেনারেল মোর্তেজা গরভানি জানিয়েছেন, সেনাবাহিনী যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে আসছে বড় ধাক্কা। ২১ জানুয়ারি থেকে B1 ও B2 ভিসায় গুনতে হতে পারে সর্বোচ্চ $১৫,০০০, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮.৫ লাখ। এছাড়া যুক্তরাষ্ট্রে ঢুকতে ব্যবহার করতে পারবেন মাত্র ৩টি বিমানবন্দর। ফলে ভ্রমণ খরচ আকাশ ছোঁয়া। আর ভিসা সাক্ষাৎকারে বাড়বে অতিরিক্ত যাচাই বাছাই। এতে মধ্যবিত্ত আবেদনকারীদের উপর চাপ বাড়তে পারে বহুগুণ। সাক্ষাৎকারে নির্ধারিত হবে বন্ডের অঞ্জ ফেরতযোগ্য হলেও জটিল হতে পারে প্রক্রিয়া। কতটা বিপাকে পড়তে পারে বাংলাদেশি ভ্রমণকারীরা? কি এই ভিসা বন্ড? বিস্তারিত জানাচ্ছেন মুর্শেদ আলম। বাংলাদেশের জন্য দুঃসংবাদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভ্রমণ বা স্বল্পমেয়াদী ব্যবসায়িক সফরে এবার কঠোর শর্ত আরোপ করেছে দেশটি। নতুন নীতির আওতায় বাংলাদেশ সহ ৩৮টি দেশের ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে সর্বোচ্চ $১৫,০০০, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮.৫ লাখ টাকা জামানত বা ভিসা বন্ড জমা দিতে হবে। এর ফলে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য শুধুমাত্র ৩টি বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই নীতি কার্যকর করা হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নতুন করে তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটান। তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা যদি B1 অথবা B2 ভিসার জন্য আবেদন করেন, তাহলে সাক্ষাৎকারে $৫,০০০, $১০,০০০ বা সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত বন্ড নির্ধারণ করা হতে পারে। বন্ডটি পে গভর্নমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জমা দিতে হবে এবং ভিসার শর্ত ভঙ্গ না করলে তা ফেরতযোগ্য হলেও প্রক্রিয়াটি দীর্ঘ ও জটিল হতে পারে। পাশাপাশি বাংলাদেশে যারা এই নীতির আওতায় থাকবে তারা বোস্টন লোগান, নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভিসা বন্ড কি? এই ভিসা বন্ড আসলে এক ধরনের আর্থিক নিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের দাবি, অনেক ভ্রমণকারী ভিসার মেয়াদ শেষে দেশে ফিরছেন না, অর্থাৎ ওভারস্টেট করছেন। সেই ঝুঁকি কমাতে এই আর্থিক নিশ্চয়তা বা ভিসা বন্ড চালু করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এই বন্ডের ফলে বাংলাদেশিদের জন্য কি কি সমস্যা হতে পারে? বাংলাদেশ তালিকায় যুক্ত হওয়ায় বাংলাদেশিদের জন্য এটি বড় আর্থিক চাপ সৃষ্টি করবে। $১৫,০০০ বন্ড অর্থ আলাদা করে বুকিং করতে হবে। বিমান ভাড়া, বাসার খরচ, বীমা এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের সঙ্গে এই বন্ড যুক্ত হওয়ায় ভ্রমণ খরচ কয়েক গুণ বাড়বে। অনেক মধ্যবিত্ত আবেদনকারী এই অতিরিক্ত খরচ বহন করতে না পেরে যুক্তরাষ্ট্র সফর থেকে সরে আসতে পারেন। ভিসা সাক্ষাৎকারেও বাড়তি কঠোরতা দেখা দিতে পারে। আবেদনকারীর চাকরি, আয়, দেশে ফেরার কারণ, এসব তথ্য আরও গভীরভাবে যাচাই করা হবে। তরুণ বা স্থায়ী চাকরি নেই এমনদের ক্ষেত্রে বন্ডের অঙ্ক বাড়তে পারে। বন্ডের অর্থের উৎস প্রমাণ করতেও কঠোর তদন্তের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের শিক্ষার্থী, ব্যবসায়ী বা পরিবার ভিত্তিক ভ্রমণকারীদের উপরও এই নীতি পরোক্ষ প্রভাব ফেলবে। যদিও শিক্ষার্থী ভিসায় সরাসরি বন্ড বাধ্যতামূলক নয়, তবে বাংলাদেশ তালিকায় থাকায় সংশ্লিষ্ট ভিসা যাচাই আরও
কঠোর হবে। ব্যবসা ও কনফারেন্স ভিত্তিক সফরেও জটিলতা বাড়বে। বিশ্লেষকদের মতে ভ্রমণ কমে গেলে আন্তর্জাতিক শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, পর্যটনে ভাটা, যোগাযোগ কমে যাওয়ার মতো সমস্যায় পড়বে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশিরা। তবে সব মিলিয়ে নীতিটি কার্যকর হলে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও কঠোর ও ব্যয়সাপেক্ষ হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মোরশেদ আলম, বাংলা ভিশন। গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ঘিরে ভাঙনের সুর বেজেছে পশ্চিমা জোটে। বন্ধু আমেরিকার বিরুদ্ধে যেতে পারে ইউরোপ। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার জন্য গ্রিনল্যান্ড খুবই জরুরি। ট্রাম্পের এমন দাবিতে উদ্বিগ্ন ইউরোপ। আর ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর এমন মন্তব্যকে হালকাভাবে দেখছে না ডেনমার্ক ও ইউরোপীয় শক্তিগুলো। ন্যাটো সদস্য হয়েও আরেক সদস্য ডেনমার্কের ভূখণ্ড নিয়ে এমন অবস্থান জোটের ভেতরে তৈরি করেছে বড় ফাটলের শঙ্কা। প্রশ্ন উঠছে, ট্রাম্প কি সত্যিই গ্রিনল্যান্ড দখলের পথে হাঁটবেন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। 2019 সালে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার কথা বলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার করকরে ডলার কিংবা অস্ত্রের জোর খাটিয়ে হলেও দ্বীপটিকে দখলে নিতে চান তিনি। সম্প্রতি ট্রাম্প আবারও প্রকাশ্যে বলেছেন, বিশাল দ্বীপরাজ্যটি যুক্তরাষ্ট্রের জন্য খুবই প্রয়োজন। গ্রিনল্যান্ডের মাটির গভীরে জমা আছে বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল, সোনা, হীরা, প্লাটিনাম, রুবির মতো দামি খনিজ এবং কয়লা, ইউরেনিয়াম, লিথিয়াম ও টাইটেনিয়াম সহ প্রাকৃতিক সম্পদের বিপুল ভাণ্ডার। আর সেদিকেই এখন নজর পড়েছে পশ্চিমা লোভী শকুনের। বিশ্লেষকদের আশঙ্কা, ইউক্রেন ইস্যু সহ নানা কারণে ইউরোপ আমেরিকার মধ্যে অসন্তোষ ও গ্রিনল্যান্ডকে ঘিরে বৈরিতা শেষ পর্যন্ত রূপ নিতে পারে প্রকাশ্য শত্রুতায়। প্রশ্ন উঠেছে, ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড ছিনিয়ে নিতে গেলে ইউরোপীয় শক্তিগুলো কি ট্রাম্পকে ঠেকাতে পারবে? নানা সময়ে হাত বদল হয়ে বর্তমানে গ্রিনল্যান্ড রয়েছে নেটোর সদস্য রাষ্ট্র ডেনমার্কের অধীনে। 60,000-এর কম জনসংখ্যার দেশ হলেও বিশ্বের সবচেয়ে বড় দ্বীপরাজ্য গ্রিনল্যান্ড আয়তনে ইউরোপের 7 থেকে 8টি দেশের সমান। ডেনমার্কের মালিকানাধীন এই ভূখণ্ড দখলে নেয়াকে জাতীয় নিরাপত্তার জন্য জরুরি মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 6 জানুয়ারি এমন দাবি করে হোয়াইট হাউস। অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেনের মতো ইউরোপের বড় শক্তিগুলো সরাসরি গ্রিনল্যান্ডের পক্ষে অবস্থান নিয়েছে। কিছুদিন আগে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার সাফ জানিয়েছেন, আন্তর্জাতিক নিয়ম কানুন নয়, পৃথিবী চলে পেশিশক্তি, জোর খাটানো ও ক্ষমতার ভিত্তিতে। মার্কিন প্রশাসনের এমন আগ্রাসী অবস্থানের জেরে গ্রিনল্যান্ডকে ঘিরে ছড়িয়ে পড়েছে উত্তেজনার ঝড়। বর্তমান বিশ্বে পরাশক্তি হতে এবং প্রযুক্তির লড়াইয়ে টিকতে তেলের মজুত ও বিরল খনিজ সম্পদ হাতে রাখা খুবই জরুরি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোতে আগামী কয়েক দশকে যে পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজন হবে তার বড় একটি অংশের যোগান দিতে পারবে গ্রিনল্যান্ড। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ ও দেশটির তেল সম্পদে ভাগ বসানোর ভয়াবহ এক নজির তৈরি করেছে আমেরিকা। ফলে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের সাম্প্রতিক হুমকি গোটা ইউরোপ ও ডেনমার্কে বাড়িয়েছে আতঙ্ক। পশ্চিমা সামরিক জোট নেটোর কোনো সদস্য দেশে বাইরে থেকে হামলা হলে আক্রান্ত রাষ্ট্রকে সহায়তা করতে বাধ্য অন্য সদস্য দেশগুলো। নেটোর অন্যতম পুরনো সদস্য ডেনমার্ক। যুক্তরাষ্ট্রও একই সামরিক জোটের গুরুত্বপূর্ণ আরেকটি অংশ। সেক্ষেত্রে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড ছিনিয়ে নেওয়ার জন্য ট্রাম্প কোনো পদক্ষেপ নিলে ফাটল ধরবে নেটোর মূল অস্তিত্বে। তখন ইউরোপীয় দেশগুলো একযোগে আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে কিনা সেটা এখনও অনিশ্চিত। তবে এমন পরিস্থিতি ঘটলে আমূল বদলে যেতে পারে বিশ্ব ব্যবস্থার ভারসাম্য। গ্রিনল্যান্ড সংকট ঘিরে ন্যাটোর অস্তিত্ব হুমকিতে পড়লে ইউরোপীয় অঞ্চলে হ্রাস পেতে শুরু করবে মার্কিন প্রভাব। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স ও অন্যান্য দেশকে এককভাবে পদক্ষেপ নিতে হবে। পশ্চিমা সামরিক জোটের কৌশলগত শূন্যতা পূরণে বাড়বে প্রতিযোগিতা। একই সঙ্গে রাশিয়া, চীন ও মধ্যপ্রাচ্যের শক্তিগুলো এই সুযোগ কাজে লাগিয়ে চেষ্টা করবে নতুন নতুন জোট তৈরির। মজুদ তেল, বিরল খনিজ উপাদান এবং নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দেখা দেবে ভূরাজনৈতিক সংঘাত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
এদিকে চলতি সপ্তাহে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ঘিরে পুরো লাতিন আমেরিকাতেই নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। লাতিন আমেরিকার দেশগুলোর সামরিক শক্তির তুলনায় যুক্তরাষ্ট্র বিশালভাবে এগিয়ে, তবু লাতিন আমেরিকার আধা সামরিক ও অনিয়মিত বাহিনী মার্কিনদের চ্যালেঞ্জ জানাতে সক্ষম। এই অবস্থায় প্রশ্ন উঠছে, কার সামরিক শক্তি কতটা? প্রচলিত শক্তিতে পিছিয়ে থাকা এই অঞ্চল কি প্রতিরোধ গড়ে তুলতে পারবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনা কেন্দ্র করে পুরো লাতিন আমেরিকায় তীব্র প্রতিক্রিয়া ও গভীর উদ্বেগ তৈরি হয়েছে। একে অনেকেই অঞ্চলটির সার্বভৌমত্বের জন্য এক গুরুতর হুমকি হিসেবে দেখছেন। এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও আক্রমণাত্মক বক্তব্য দেন। তিনি প্রকাশ্যে কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোর সরকারকে সতর্ক করে বলেন, তারা যদি নিজেদের সঠিক পথে না আনে তবে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না। ট্রাম্পের দাবি, এসব পদক্ষেপের মূল লক্ষ্য মাদক পাচার দমন করা এবং পশ্চিম গোলার্ধে মার্কিন নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ সুরক্ষিত রাখা। এই বক্তব্য ও পদক্ষেপ লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের হস্তক্ষেপমূলক ভূমিকা নিয়ে পুরনো ক্ষোভ ও অবিশ্বাসকে নতুন করে উস্কে দিয়েছে। সামরিক শক্তির বিচারে এসব দেশের পক্ষে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা অত্যন্ত কঠিন। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। এককভাবে সামরিক খাতে দেশটির ব্যয় বিশ্বের অপর শীর্ষ 10টি দেশের সম্মিলিত সামরিক বাজেটের চেয়েও বেশি। 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট দাঁড়ায় প্রায় $895 বিলিয়ন। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের র্যাঙ্কিং অনুযায়ী লাতিন আমেরিকায় সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে ব্রাজিলের, র্যাঙ্কিংয়ে যার অবস্থান 11তম। এরপর 32তম মেক্সিকো, 46তম কলম্বিয়া, 50তম ভেনেজুয়েলা এবং 67তম কিউবা। সেনা সংখ্যা, যুদ্ধবিমান, ট্যাঙ্ক, নৌবহর ও সামরিক বাজেট, প্রায় সব সূচকেই এসব দেশ যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক পিছিয়ে। প্রচলিত সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রায় নিরঙ্কুশ। আধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক, নৌবহর ও প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশলে দেশটির সঙ্গে পাল্লা দেওয়ার সক্ষমতা লাতিন আমেরিকার কোনো দেশেরই নেই। তবে একটি ক্ষেত্রে কিছু দেশ তুলনামূলক ভিন্ন ধরনের শক্তির অধিকারী, আর তা হল আধা সামরিক ও অনিয়মিত সশস্ত্র বাহিনী। এসব বাহিনী নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি কাজ করে এবং গেরিলা কৌশল, জনভিত্তিক প্রতিরোধ এবং অসম যুদ্ধ পদ্ধতির মাধ্যমে শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। লাতিন আমেরিকার বহু দেশে আধা সামরিক গোষ্ঠীর দীর্ঘ ইতিহাস আছে। কিউবায় রাষ্ট্র নিয়ন্ত্রিত মিলিশিয়া ও পাড়াভিত্তিক প্রতিরক্ষা কমিটি নিয়ে গঠিত আধা সামরিক বাহিনী বিশ্বের তৃতীয় বৃহত্তম বলে বিবেচিত হয়। ভেনেজুয়েলায় সরকারপন্থী সশস্ত্র বেসামরিক গোষ্ঠী কোলেকটিভো আনুষ্ঠানিক বাহিনীর অংশ না হলেও রাষ্ট্রীয় সমর্থনে সক্রিয় বলে ধারণা করা হয়। কলম্বিয়ায় একসময় বামপন্থী বিদ্রোহীদের মোকাবেলায় ডানপন্থী আধা সামরিক গোষ্ঠী গড়ে উঠেছিল, যাদের অনেকেই পরবর্তীতে বিভিন্ন অপরাধী চক্রে রূপ নেয়। অন্যদিকে মেক্সিকোতে ভারী অস্ত্রে সজ্জিত মাদক চক্রগুলো কার্যত আধা সামরিক বাহিনীর মতোই কাজ করে এবং অনেক এলাকায় রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানায় তারা। সব মিলিয়ে সামরিক সক্ষমতায় এগিয়ে থাকলেও লাতিন আমেরিকার দেশগুলোতে হামলা চালালে এই আধা সামরিক অনিয়মিত সশস্ত্র বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়তে হবে যুক্তরাষ্ট্রকে। ইতিহাস বলছে 2 শতাব্দীরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বিভিন্ন অজুহাতে লাতিন আমেরিকায় হস্তক্ষেপ করে এসেছে, কখনো কর্পোরেট স্বার্থ রক্ষায়, কখনো আদর্শিক সংঘাতের নামে। যদিও বিভিন্ন সময় হস্তক্ষেপ না করার নীতি ঘোষণা করা হয়েছে, কিন্তু লাতিন আমেরিকার ইতিহাসে মার্কিন সামরিক ও রাজনৈতিক প্রভাব বারবার ফিরে এসেছে, যা আজও অঞ্চলটির রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। কোথাও প্রচণ্ড গরমে পুড়ছে জনজীবন, আবার কোথাও তীব্র তুষারপাতে বিপর্যস্ত অধিবাসীরা, আবার কোথাও বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক, সবকিছু। একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে চলছে এমন সব বৈরী আবহাওয়া। দেশে দেশে আবহাওয়ার এমন রূপ নিয়ে সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ব্রিজের ওপর থেকে এভাবে পানিতে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য দেখে অবাক হতে পারেন যে কেউ। গোটা বিশ্ব যখন তীব্র ঠান্ডা আর কনকনে শীতে কাঁপছে, তখন এভাবে সাগরের পানিতে ডুব দেওয়ার দৃশ্য অবাক করার মতোই। মজার ব্যাপার হলো, গোটা বিশ্ব শীতে কাঁপলেও সেখানে প্রচণ্ড গরম। তাপমাত্রা এখন সর্বোচ্চ 44 ডিগ্রি সেলসিয়াস।
বলছি অস্ট্রেলিয়ার কথা। প্রচণ্ড গরম থেকে বাঁচতে এডলিড শহরের সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে স্থানীয়রা। একই পরিস্থিতি দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কিছু সুইমিং পুলেও। সাঁতারে ডুবেছে গোটা পরিবার। বিশ্বের বেশিরভাগ দেশে এখন শীতকাল হলেও পৃথিবীর দক্ষিণ গোলার্ধের এই দেশটিতে গেল 6 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ বইছে। পরিস্থিতি এতটাই নাজুক যে দক্ষিণ অস্ট্রেলিয়ায় রীতিমতো দেখা দিয়েছে দাবানলের ঝুঁকি। দেশটির আবহাওয়া ব্যুরো বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। তবে একেবারেই ভিন্ন চিত্র চেক রিপাবলিকে। দেশটির ভলতাভা নদীর বরফ শীতল পানিতে সাঁতার কাটতে দেখা যায় চেক রিপাবলিকান ও বুলগেরিয়ান সাঁতারুদের। তবে গরমের জন্য নয়, উৎসবের রীতি মেনে। খ্রিস্টীয় শীতকালীন উৎসব এপিফ্যানি উদযাপন করতে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সুইমিং কস্টিউম পরে পানিতে নেমে পড়েছে তারা। ইস্তানবুলের গোল্ডেন হর্ন নদীর মোহনায় বরফ ঠান্ডা পানিতে ডুব দিয়ে এপিফ্যানি উদযাপন করেছে অর্থোডক্স খ্রিস্টানরাও। বিভিন্ন দেশের শত শত লোক সেন্ট জর্জের প্যাট্রিয়ার্কাল চার্চে ঐতিহ্যবাহী এপিফ্যানি প্রার্থনায় অংশ নেয়। এরপর ফাদারের আশীর্বাদ নিয়ে পানিতে ঝাঁপ দেয় সাঁতারুরা। শীতে বিপর্যয়কর পরিস্থিতি উত্তর পশ্চিম ইউরোপে। সপ্তাহখানেক ধরে চলছে তুষারপাত। বরফের চাদরে ঢেকে গেছে গোটা ফ্রান্স। রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের মতো জনপ্রিয় পর্যটক স্থানসহ আবাসিক ভবন, রাস্তাঘাট সবখানেই জমেছে সাদা বরফ। কোথাও কোথাও জমেছে কয়েক ইঞ্চি বরফের স্তূপ। ফ্রান্সের আবহাওয়া বিভাগ ঠান্ডা আবহাওয়ার জন্য হলুদ সতর্কতাও জারি করেছে। তীব্র ঠান্ডা আর তুষারপাতের কারণে ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডসে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বৈরী আবহাওয়ার কারণে আমস্টারডামের 4 শতাধিক ফ্লাইট সহ নেদারল্যান্ডসের অভ্যন্তরীণ সকল ট্রেন চলাচলও বাতিল করা হয়। এদিকে চলতি বছর শীতের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বায়ু দূষণ বেড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ঘন কুয়াশা ও দূষিত বায়ু মিশে শহর জুড়ে বিষাক্ত ধোঁয়া দেখা দিয়েছে। এতে অ্যালার্জি ও ঠান্ডাজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে রাজধানীবাসী। অবশ্য ইউরোপের বেশিরভাগ দেশে যখন বরফ পড়ছে, তখন টানা বৃষ্টিতে দক্ষিণ পূর্ব ইউরোপের এক দেশ কসোভোতে বন্যা দেখা দিয়েছে। একই চিত্র দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়াতেও। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বাড়িঘর ও সরকারি ভবন। ঘটেছে হতাহতের ঘটনাও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মানুষের সাথে একাই টেবিলে খেলছে রোবট। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ডেক ধরা, তাস বিলানো, কার্ড শনাক্ত করা, এমনকি খেলোয়াড়ের সঙ্গে কথা বলা সবই করছে এআই চালিত রোবট। ভবিষ্যতের বিনোদন শিল্পে যে এখন মেশিনও হতে পারে ডিলার, তারই এক চমকপ্রদ আভাস মিলল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনজিউমার ইলেকট্রনিক্স শোতে। কিভাবে সম্ভব হলো তা নিয়ে থাকছে মুর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। মানুষের সঙ্গে তাস খেলছে রোবট। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই দেখা গেছে এমন চিত্র। দেখতে সাধারণ হলেও রোবটটির কাজ মোটেও সহজ নয়। মানুষের মতো নেই আঙুল কিংবা নরম হাতের তালু বা গ্রিপ। তবু ডেক তোলা থেকে শুরু করে তাস ছড়িয়ে দেওয়া, এমনকি কার্ড চেনে খেলোয়াড়দের সঙ্গে কথা বলার মতো জটিল প্রক্রিয়াও অনায়াসেই করছে রোবটটি। আর এর দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ঝলমলে আলোয় যেন নতুন এক জাদু। ব্ল্যাকজ্যাক টেবিলে বসে আছে রোবট, আর খেলোয়াড়দের সঙ্গে দেদারসে তাস বিলাচ্ছে। ক্যাসিনো শহরের স্বাভাবিক উচ্ছ্বাসের মাঝেই 6 জানুয়ারি ভিন্ন এক চমকে ভরিয়ে দিল কনজিউমার ইলেকট্রনিক্স শো। রোবটটির নাম দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান শার্পা। এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট অফ গো টু মার্কেট এলিসিয়া ভেনেজিয়ানি জানান, তাস বিলানোর রোবটের জন্য খুবই কঠিন কাজ। একটি পাতলা ও নমনীয় জিনিসকে নিখুঁতভাবে ধরা ও ছড়াতে পারে। শুধু তাস ধরাই নয়, রোবটটি প্রতিটি কার্ড শনাক্ত করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হিসাব রাখে কোন খেলোয়াড়ের সামনে কী কার্ড রাখা হয়েছে, কখন পরের কার্ড তোলার সময়, এমনকি কথোপকথনও করে খেলোয়াড়দের সঙ্গে। প্রদর্শনীতে উপস্থিত অনেকে রোবটের সঙ্গে সরাসরি ব্ল্যাকজ্যাক খেলেছেন। রোবটের নির্ভুল ডিলিং আর মেশিন ইন্টারেকশনে মুগ্ধ তারা।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এই রোবট ভবিষ্যতে বিনোদন শিল্পে নতুন মাত্রা যোগ করবে, বিশেষ করে ক্যাসিনো, থিম পার্ক বা হাই এন্ড গেমিং লাউঞ্জে। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।